টিনা সকালবেলা সবার জন্য ডাল পুরি, মটন ঘুগনি, আলুর দম, স্যালাড ইত্যাদি রান্নাবান্না করে টেবিলে সাজায়। ঠিক এমন সময় টিনার হঠাৎ করে গ্রিন চাটনির কথা মনে পড়ে। এই যা, আমি তো গ্রিন চাটনিটা বানাতেই ভুলে গেছি। বাড়ির সবাই তো আবার গ্রিন চাটনি খেতে ভালোবাসে, কেউ তো দেখছি এখনো ঘুম থেকে ওঠেনি। তাহলে একেবারে গ্রিন চাটনি বানিয়েই আমি সবাইকে ডেকে নিয়ে আসবো। এই বলে টিনা আবার গ্রিন চাটনি বানাতে রান্নাঘরে যায়। এমন সময় একটা ঠেলা গাড়ি টিং টিং করে ঘন্টা বাজাতে বাজাতে টিনার শ্বশুরবাড়ির সামনে দিয়ে চলে যায়। টিনার শ্বশুরবাড়ির লোকেরা এতক্ষণ সবাই ঘুমিয়েই ছিল, কিন্তু যেই তারা ঘন্টির আওয়াজ শুনতে পায় তখনই লাফ মেরে বিছানা থেকে উঠে সবাই ঠেলা গাড়ির দিকে চলে যায়। ভাগ্যিস ঘন্টার আওয়াজটা একটু জোরে বাজিয়েছিলে, না হলে তো আজকে আমার ঘুমই ভাঙতো না, আর আমি ঠেলাগাড়ির ব্রেকফাস্টটা মিস করে যেতাম। দাও দাও, আমাকে তাড়াতাড়ি ছেঁড়া পরোটা, খোসা আলুর দম আর চাটনি দাও। আমাকে চাউমিন দাও, আগের দিন ভালো মতো চাউমিন খেতে পারিনি, আজকে চাউমিনে বেশি করে সবজি আর টমেটো সস দিয়ে বানাও। আর এই, তোরা কি কি খাবি, তাড়াতাড়ি খেয়ে নে। এই বলে রঞ্জনবাবু, বিপাশা দেবী, অন্তরা, সুমন সবাই ঠেলাগাড়ি থেকে ব্রেকফাস্ট করতে শুরু করে দেয়। ঠিক এমন সময় হঠাৎ টিনার চোখ পড়ে তার শ্বশুরবাড়ির লোকেরা টেবিলে রাখা খাবার দাবার না খেয়ে বাইরে ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে বাইরের খাবার খাচ্ছে। এ কি, আপনারা ঠেলাগাড়ি থেকে খাবার খাচ্ছেন কেন? আমি আপনাদের জন্য সকালবেলা উঠে গরম গরম ডাল পুরি, মটন ঘুগনি বানালাম, আর আপনাকে নিয়ে এই সমস্ত আনহাইজেনিক, বাজে, নোংরা খাবার খাচ্ছেন। নতুন বৌমার প্রতি আপনাদের সামান্য সম্মানটুকু নেই? টিনা এভাবেই ঠেলাগাড়িওয়ালার সামনে দাঁড়িয়েই তার খাবারগুলোকে বাজে, পচা বলে অনেক গালিগালাজ করতে শুরু করে। এতে করে ঠেলাগাড়িওয়ালা ভীষণ রেগে যায়। তাই তখনই সেই ঠেলাগাড়িওয়ালা তার জিনিসপত্র ভালো করে গুটিয়ে নিয়ে বলে, কি, আপনার এত বড় সাহস? আপনি আমার খাবারকে বাজে পচা বলছেন? আপনি জানেন আমার ঠেলাগাড়ির খাবার অন্তত 200 জন মানুষ খায়? এই আমি মাত্র 1 ঘন্টা ঠেলাগাড়ি নিয়ে ঘুরবো, দেখবেন আমার সমস্ত খাবার বিক্রি হয়ে যাবে। আর আপনি কিনা আমার খাবারকে পচা বলছেন? আপনি তো নিশ্চয়ই অখাদ্য খাবার রান্না বান্না করেন, সেই জন্যই আপনার শ্বশুরবাড়ির লোকেরা আমার ঠেলাগাড়ি থেকে খাবার খায়। কি, আমি অখাদ্য রান্না করি? আমার রান্নার সারা পাড়ার লোকে সুনাম করবে। আপনার এই পচা খাবার খেয়ে আমার শ্বশুরবাড়ির মানুষজন ভালো খাবার কাকে বলে সেটাই ভুলে গেছে। সেই জন্যই তো বারবার এই পচা খাবারগুলো খেতে আসে। আপনি আর আমাদের এখানে আসবেন না। টিনার কথা শুনে সেই ঠেলাগাড়িওয়ালা চলে যেতে শুরু করে, যা দেখে অন্তরা বলে, উফ বৌদি, থামো তো, তোমার জন্য আমাদের লস হয়ে যাবে দেখছি। দাদা, আপনি কিছু মনে করবেন না, আমার বৌদির মাথাটা একটু খারাপ আছে। আপনি কালকে কিন্তু অবশ্যই আসবেন। আপনি তো জানেন আমরা ঠেলাগাড়ির ব্রেকফাস্ট খেতে কত ভালোবাসি। ঠেলাগাড়িওয়ালা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন সেই ঠেলাগাড়ি টিনা শ্বশুরবাড়ির সামনে আর আসে না, কিন্তু রঞ্জনবাবু, বিপাশা দেবী এবং তাদের পরিবারের সবাই সেই ঠেলাগাড়িওয়ালার পথ চেয়ে বসে থাকে, কিন্তু তারা ঠেলাগাড়িওয়ালার দেখা পায় না। উফ, আপনারা কি ছোট বাচ্চা নাকি যে ঠেলাগাড়িওয়ালার পথ চেয়ে বসে আছেন? ভালো হয়েছে আসেনি, আমি আপনাদের জন্য টাটকা খাবার দাবার রান্না করেছি। নিন, আপনারা আজকে পনির পরোটা দিয়ে ব্রেকফাস্ট করুন। ওই সমস্ত বাজে বাসি খাবার খাওয়ার থেকে বাড়ির রান্না করা খাবার খাওয়া অনেক ভালো, শরীর ভালো থাকবে। ওই ঠেলাগাড়ির ছেঁড়া পরোটার যে কি স্বাদ তুমি বুঝবে না। তুমি তো কখনো ঠেলাগাড়ির ব্রেকফাস্টই করো না, তুমি কি করে জানবে যে ঠেলাগাড়ির ব্রেকফাস্ট কতটা ভালো হয়? আমার তো ঠেলাগাড়ির ব্রেকফাস্ট খেতে ভীষণ ইচ্ছা করছে। এভাবে সুমন ঠেলাগাড়িওয়ালার ব্রেকফাস্টের ভীষণই প্রশংসা করতে থাকে। এতে করে টিনার খুব রাগ হয়, কারণ টিনা প্রত্যেক দিনই তার শ্বশুরবাড়ির সবার জন্য ভালো ভালো টাটকা খাবার দাবার রান্না করে, কিন্তু তবুও তার পরিবারের লোকজনেরা সবসময় ঠেলাগাড়ির রান্নারই প্রশংসা করে। তা তোমার যদি ঠেলাগাড়িওয়ালার খাবার দাবার এতই পছন্দ ছিল, তাহলে ঠেলাগাড়িওয়ালাকে বিয়ে করতে পারতে। আমাকে বিয়ে করার কি দরকার ছিল? সারা জীবন সবার কাছ থেকে আমার রান্নার সুনাম পেয়ে এসে আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে শুনতে হচ্ছে আমি নাকি রান্না পারি না। ছি! এভাবেই টিনা ভীষণই রেগে যায়, কিন্তু তাতে তার শ্বশুরবাড়ির লোকজনেদের কিছুই আসে না। তারা সবাই মিলে দল বেঁধে বাজারে গিয়ে ঠেলাগাড়িওয়ালার গাড়ি থেকে ব্রেকফাস্ট করে। এভাবেই টিনা প্রত্যেক দিন তার শ্বশুরবাড়ির সবার জন্য ভালো ভালো ব্রেকফাস্ট বানায়, কিন্তু কেউ খায় না বলে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তাই আজকেও টিনা মনের দুঃখে সেই খাবারগুলো যখন বাইরে ডাস্টবিনে ফেলতে যাবে, এমন সময়, আরে বৌদি, এত ভালো ভালো খাবার আপনি ডাস্টবিনে ফেলতে যাচ্ছেন কেন? পনির পরোটা বানিয়েছেন নাকি? গন্ধ শুকাই বোঝা যাচ্ছে দারুণ টেস্টি হয়েছে, আমাকে দেবেন প্লিজ, আমি পনির পরোটা খেতে খুব ভালোবাসি।
সে কি, তুমি পনির পরোটা খেতে ভালোবাসো? আগে জানলে আমি তোমাকে দিয়েই আসতাম। এই নাও, এই পরোটাগুলো তুমি খেয়ে নাও। আসলে আমি আমার শ্বশুরবাড়ির সবার জন্য প্রত্যেক দিন ভালো ভালো ব্রেকফাস্ট বানাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ আমার হাতের ব্রেকফাস্ট খেতেই চায় না। সব সময় ওরা ঠেলা গাড়ি থেকেই ব্রেকফাস্ট করে। সায়ন টিনার হাতে রান্না খেয়ে সেদিন ভীষণই প্রশংসা করে। আসলে টিনা রান্না বান্না করতে খুবই ভালোবাসে, তাছাড়া টিনার হাতের রান্নাও খুবই ভালো ছিল, কিন্তু টিনার শ্বশুরবাড়ির কেউ টিনার হাতে রান্না খেতেই চাইতো না। বাহ, আমার প্রতিবেশী আমার হাতে রান্না খেতে কত পছন্দ করে, আমার কত প্রশংসা করে। এত প্রশংসা আমি যদি আমার শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে পেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। এবার থেকে আমি বরং প্রতিবেশীদেরই খাবার খাইয়ে সুনাম অর্জন করব। পরের দিন থেকে টিনা নানান রকম ব্রেকফাস্ট বানিয়ে তাদের প্রতিবেশীদের মধ্যে বিলাতে শুরু করে। প্রতিবেশীরা টিনার হাতের ব্রেকফাস্ট খেতে এতই পছন্দ করে যে তারা ঠেলা গাড়ির খাবার খেতে চায় না। তাই ঠেলা গাড়িওয়ালার কাস্টমার দিন দিন যেন কমতে থাকে। একমাত্র টিনার শ্বশুরবাড়ির লোকজন ছাড়া কেউ আর ঠেলা গাড়িওয়ালার কাছে ব্রেকফাস্ট কিনতে চায় না। কি ব্যাপার বলুন তো রঞ্জন বাবু, আগে আপনাদের পাড়া থেকে কত লোক আমার কাছ থেকে ব্রেকফাস্ট কিনতো, কিন্তু এখন তো দেখছি কেউ আমার কাছ থেকে ব্রেকফাস্ট কিনতেই আসে না, শুধুমাত্র আপনারাই আসেন। হঠাৎ করে আমার কাস্টমার এত কমে গেল কি করে? আরে সে তো খুব ভালো কথা। পাড়ার সব লোকজন আগে তোমার কাছ থেকে ব্রেকফাস্ট কিনতো আর তোমার দোকানে খুব ভিড় হতো। ভিড়ের চোটে তো আমরা দাঁড়াতেই পারতাম না, কিন্তু এখন দেখো সব ফাঁকা ফাঁকা, কেউ নেই। আমার তো এখানে ব্রেকফাস্ট খেতে খুব ভালো লাগছে। বিপাশা দেবীর কথা শুনে ঠেলাগাড়িওয়ালা ভীষণই রেগে যায়, কারণ শুধুমাত্র 4-5টা কাস্টমার দিয়ে ঠেলাগাড়িওয়ালার সংসার মোটেও চলবে না। ও, তার মানে আমার দোকানের উপর আপনাদের নজর লেগেছে। আমার দোকানে এত লোক হতো তাই আপনারা দেখতে পারেন না, তাই না? সেই জন্যই আমার বিক্রি বাটা কমে গেছে। বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাদের আর কোনোদিনও খাবার দেবো না। ও মা, সে কি? আমরা তোমার এতদিনকার লয়াল কাস্টমার। আমরা তোমার থেকে কত জিনিসপত্র কিনেছি, উল্টে আমরাই তো তোমার কথা পাড়ার সবাইকে বলেছি যে তোমার ঠেলাগাড়ির খাবার খেতে খুব ভালো, যাতে তোমার ঠেলাগাড়িতে এসে সবাই খাবার খায়। আর আজকে কিনা তোমার দোকানের লোক কমে গেছে বলে তুমি আমাদের নামে দোষ দিচ্ছ। ঠেলাগাড়িওয়ালা কোনো কথা শোনে না। সে অন্তরা এবং তার পরিবারকে খুবই অপমান করে, এমনকি সেখান থেকে তাড়িয়ে দেয়, আর পরের দিন থেকে তার ঠেলাগাড়ির খাবার কিনতেও বারণ করে দেয়। এতে করে বিপাশা দেবী এবং তার পরিবারের ভীষণই মান সম্মানে লাগে, তাই তারা আর কিছু বলতে পারে না। কিন্তু এবার তারা বুঝে উঠতে পারে না কিভাবে তারা ঠেলাগাড়ির ব্রেকফাস্ট খাবে। চলো আমরা সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। আমাদের এই পাড়ায় ঠেলা গাড়িওয়ালা আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে, তো কি হয়েছে? আরো অন্য পাড়ার ঠেলা গাড়িওয়ালা তো আছে, যে কোনো একটা ঠেলা গাড়িওয়ালা খুঁজে তার ফোন নাম্বারটা নিয়ে নেব আর তাকে রোজ আমাদের বাড়ির সামনে আসতে বলবো। ব্যাস, তাহলেই তো ঝামেলা মিটে যাবে। এই বলে সুমন এবং তার পরিবার সবাই মিলে মর্নিং ওয়াক করতে বেরোয়, যাতে তারা পাশের পাড়ায় গিয়ে কোনো ভালো ঠেলাগাড়িওয়ালাকে খুঁজে বার করতে পারে। সুমনের কথা মতো তারা সত্যি সত্যি অন্য একজন ঠেলাগাড়িওয়ালাকে পেয়েও যায় এবং তার কাছ থেকে সুমন ফোন নাম্বার নিয়ে নেয়। দাদা, ওই চুটকিপাড়ায় আমাদের বাড়ি। আপনি কিন্তু প্রত্যেকদিন সকাল সকাল চুটকিপাড়ায় পৌঁছে যাবেন। আসলে আমরা ঠেলা গাড়ির ব্রেকফাস্ট খেতে খুব পছন্দ করি, আর আপনার এই ব্রেকফাস্ট আমাদের খুব ভালো লেগেছে। সুমনের কথা শুনে ঠেলাগাড়িওয়ালা রাজি হয়ে যায়। অন্যদিকে টিনাও দেখে তার শ্বশুরবাড়ির লোকজন এখন আর তার রান্নাবান্না মোটেও পছন্দ করছে না, তাই টিনা তার পরিবারকে জোর করে খাওয়ানো বন্ধ করে দেয়। কিন্তু টিনার হাতে রান্নাবান্না খেয়ে তার প্রতিবেশীদের খুবই ভালো লেগে যায়। হ্যাঁ রে, বিপাশার বৌমার হাতের রান্না এত ভালো, অথচ বিপাশা ওর বৌমার হাতের রান্নাবান্না খায় না। ওদের মতো বোকা আমি আর দুটো দেখিনি। আমি তো ভাবছি এই মেয়েটাকেই আমার ছেলের বউ করে নিয়ে যাব, তাহলে আর আমার জীবনে ভালো রান্না খাওয়ার অভাব হবে না। প্রতিবেশীরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তার উপর বাসন্তী দেবীর ছেলে সায়ন সবেমাত্র পুলিশে চাকরি পায়, তাই বাসন্তী দেবী সরাসরি টিনার কাছে গিয়ে বলে, বৌমা, এতদিন তো তোমার হাতে রান্না বান্না খেলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি তোমাকে আমার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে যেতে চাই। আমার ছেলে কিন্তু সরকারি চাকরি পেয়েছে, আর তোমার বর একটা প্রাইভেটে কাজ করে, অথচ তোমার রান্না বান্নাকে পাত্তাই দেয় না। এখানে থেকে তো তোমার মান সম্মানই নেই। তার থেকে ভালো তুমি আমার ছেলেকে আবার বিয়ে করে আমাদের সংসারে চলো। হ্যাঁ, মানে আপনার ছেলে আমার রান্নার যা প্রশংসা করে, সত্যি আমার বর কিংবা আমার শ্বশুরবাড়ির লোকেরা কেউ কোনোদিনও এভাবে আমার প্রশংসা করে না। আপনি যখন বলছেন আমি একবার ভেবে দেখব, কিন্তু আমি তো আবার পরের ঘরের। আমার তো আপনাকে বেশ ভালোই লাগে, আর আপনার মতো রান্না কেউ কোনোদিনও করে দিতে পারবেও না, তাই আপনাকে বউ বানাতে পারলে আমার থেকে সৌভাগ্যবান আর কেউ হবে না।
তাদের এমন কথা শুনে বিপাশা দেবী আর কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। তোমাদের সাহস তো কম নয়, আমার বাড়িতে বসে আমার বৌমার হাতের ব্রেকফাস্ট খেয়ে আর আমার বৌমাকেই প্রপোজ করতে এসেছো? যাও এখনই, সব কটা বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমরা কেউ আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। কেন মা, প্রতিদিন আপনারা আমার রান্নাবান্নাকে অসম্মান করেন, কিন্তু প্রতিবেশীরা আমার রান্নাবান্না অনেক প্রশংসা করে। তাই ওরা যদি এখান থেকে চলে যায়, আমিও চলে যাব। আমার এখানে থেকে কি লাভ? আপনারা কেউ তো আমাকে পাত্তাই দেন না। টিনার কথা শুনে এবার বিপাশা দেবী ও তার পরিবার বড্ড বিপদে পড়ে, কারণ টিনা সত্যি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে বলে রেডি হতে শুরু করে। যা দেখে সুমন বুঝতে পারে টিনা একবার যদি সেই বাড়ি থেকে চলে যায়, তাহলে টিনা অন্য কারোর বউ হয়ে যাওয়ার চান্স আছে। শুধুমাত্র ঠেলাগাড়ির খাবার খাওয়ার লোভে পড়ে সুমন তার বউকে ছাড়তে কিছুতেই রাজি হয় না। না না টিনা, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমরা ঠেলাগাড়ির খাবার দাবার খাবো না। তুমি প্লিজ আমাদের বাড়ি থেকে যেও না। সত্যি আমরা তোমাকে অনেক অপমান করেছি। তোমার হাতে রান্না ভালো হলেও আমরা খেতে চাইনি, কিন্তু এবার থেকে আমরা কেউই ঠেলাগাড়ির খাবার খাবো না। এসব তুই কি বলছিস দাদা? আমরা তো ঠেলাগাড়ির খাবার খেতে খুব ভালোবাসি। আজকেই তো এই ঠেলাগাড়িওয়ালাকে আমাদের নাম্বার দিয়ে বাড়িতে আসতে বলেছিলাম। তোদের জন্য কি আমি আমার সংসারটা ভাঙবো? আমার দরকার নেই ঠেলাগাড়ির খাবার খাওয়া, আমি টিনার হাতেরই রান্না খাবো। এমন সময় বিপাশা দেবীর বান্ধবী সঞ্জনা দেবী বিপাশা দেবীকে ফোন করে বলে, এই বিপাশা, তুই শুনেছিস তোরা যে ওই ঠেলাগাড়ি থেকে ব্রেকফাস্ট খাস, ওই লোকগুলো কিন্তু নোংরা জল দিয়ে খাবার দাবার বানায়। সেই জন্য ওদের খাবারে অত টেস্ট হয়। বেশ কিছু পুলিশজন ওদের আটকাও করেছে দেখলাম। বিপাশা দেবী সত্যি সত্যি নিউজ চ্যানেল খুলে দেখে আনহাইজেনিক ভাবে খাবার বানানোর ভিডিও খুবই ভাইরাল হয়েছে। সেখানে কাউকে 2 পা দিয়ে আটা মাখতে দেখতে পাওয়া যায়, আবার কাউকে ড্রেনের জল দিয়ে ঘুগনি বানাতেও দেখতে পাওয়া যায়। যা দেখে বিপাশা দেবী এবং তার পরিবারের ভীষণই ঘৃণা লেগে যায়। তাই তারা ঠিক করে তারা আর কোনোদিনও ঠেলাগাড়ির খাবার খাবে না। বাসন্তীপুরে সৌমেন্দু তার স্ত্রী চামেলির সঙ্গে বাস করত। সৌমেন্দু বাবু পেশায় একজন ফুচকাওয়ালা ছিল এবং গ্রামের লোককে সে এতদিন কম দামে ফুচকা খাইয়ে এসেছে। এতে করে তার খুব একটা লাভ না হলেও তার কাজকে নিয়ে সে খুবই সন্তুষ্ট ছিল। সৌমেন্দু তার ফুচকা এতটাই যত্ন ও পরিশ্রমের সঙ্গে তৈরি করত যে সকলেরই সেটা ভালো লাগতো। আরে সকাল সকাল তুমি কোথায় যাও বলো তো? কাল যে আমি তোমাকে বললাম আজ কিছু কেনাকাটা করতে যাব, তোমার মনে আছে নাকি ভুলে গেছো বলো তো? না চামেলি, ভুলে যাইনি, আমার মনে আছে। কিন্তু কি করি বলো, সকাল সকাল বাজারে না গেলে সব টাটকা জিনিসপত্র শেষ হয়ে যাবে, আর শেষে আমি বাসি জিনিসগুলো পাবো। ওগুলো দিয়ে ফুচকা বানালে আমার ফুচকার স্বাদ নষ্ট হয়ে যাবে তো। সৌমেন্দুর এরকমই চিন্তা ভাবনা ছিল, তাই সে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাজারে চলে যেত এবং সেখান থেকে ফুচকা তৈরি করার জন্য জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসতো, আর বাড়ি এসে সেগুলোকে নিজের হাতেই তৈরি করে নিত। এমনকি সে তার স্ত্রীরও কোনো কিছুতে সাহায্য চাইতো না। হ্যাঁ হ্যাঁ, তোমার জীবনে ফুচকাটাই তো আসল। তোমার কাছে আমার কোনো মূল্য আছে নাকি ছিল কোনোদিন? আমার তো মাঝে মাঝে মনে হয় তোমাকে বিয়ে করার থেকে একটা ভিখারিকে বিয়ে করা অনেক ভালো ছিল। সেখানে একবেলা খেতে পেলেও অন্তত মনের সুখটা থাকতো। আরে যা, এ কি মুশকিল বলো তো? তুমি আবার কাঁদছো কেন? আমি এসব কিছু আমার আর তোমার জন্যই তো করছি, আর লোকে আমার ফুচকা ভালো হয় বলেই তো পছন্দ করে। তুমি কি চাও আমার নাম খারাপ হোক? না, চাইবো না, কিন্তু তুমিও কথা দাও যে সামনের সপ্তাহে তুমি আমাকে মেলায় ঘুরতে নিয়ে যাবে, তাহলেই আমি চুপ করব। সৌমেন্দু গরিব হলেও সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, তাই সে সেদিন কথা দিয়েই ফেলে। সময় অতিবাহিত হতে থাকে। সৌমেন্দুর ইচ্ছা না থাকা সত্ত্বেও সেদিন সে চামেলিকে নিয়ে মেলায় যায়। মেলায় রীতিমতো সব জিনিসেরই দোকান বসেছিল। ঘুগনি, ফুচকা, পরোটা, স্টেশনারি, দোলনা, আরো অনেক কিছু। সবকিছু দোকান থাকলেও সৌমেন্দু শুধুমাত্র ফুচকার দোকানগুলোর দিকেই চোখ ছিল। এই শহরের ফুচকায় এমন কি আছে যে লোকে লাইন লাগিয়ে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার 50 টাকা প্লেট বিক্রি করছে। আমি তো 10 টাকা প্লেট দিয়েও লোককে ধারে ফুচকা খাওয়াতে হয়। এর তো কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে। আরে কি হলোটা কি? এখানে মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো ওই সামনের দোকানটাতে যাই,
কি সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, আমি আসছি। আমি একবার ওই সামনের দোকানে যাব। সৌমেন্দুর কথা শুনে চামেলি শাড়ির দোকানে চলে যায় এবং সৌমেন্দু একটি ফুচকার দোকানে যায়। দেখি দাদা, আমায় 1 প্লেট ফুচকা দিন তো। অনেকক্ষণ থেকেই দেখছি আপনার দোকানে অনেক ভিড় জমেছে। তা কেমন ফুচকা বানান আমিও খেয়ে দেখি। দিন 1 প্লেট। হ্যাঁ দেখবেন তো অবশ্যই। তা একটু লাইনে দাঁড়াতে হবে। দেখতেই তো পাচ্ছেন সকলেই দাঁড়িয়ে আছে। তা সকলকে ছেড়ে আপনাকে কিভাবে দেব? হ্যাঁ হ্যাঁ, সে না হয় দাঁড়িয়ে আছি, কিন্তু একটা প্রশ্ন ছিল। আপনি ফুচকা এমন কি জিনিস দিয়ে বানান যে আপনার ফুচকা এত দামি হয়ে যায়? গ্রামে আমিও তো ফুচকা বিক্রি করি, তা এত দাম তো পাই না। হ্যাঁ সেটাই তো ব্যাপার। এটা শহরের নামি দামি ফুচকা, আর আমার ফুচকাই কিছুই দিতে হয় না, বুঝেছেন? শহরের ফুচকা নামটাই যথেষ্ট। দোকানদারের কথা শুনে সৌমেন্দু কিছুই বুঝতে পারে না। সে একটি ফুচকার প্লেট নিয়ে খাওয়া শুরু করে। না, স্বাদটা তো ততটা ভালো নয়। তাহলে কেন? ধুর বাবা, আমার তো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। যাই দেখি চামিলের কাছে, ও আবার নয়তো রেগে যাবে। চামেলির কথা মনে মনে ভাবছিল, তখনই সেখানে চামেলি এসে উপস্থিত হয়। তোমার ফুচকা বানিয়ে শখ মিটলো না বলো? এত কিছু থাকতে শেষে তোমাকে ফুচকার দোকানেই পাওয়া গেল। হ্যাঁ, তুমি একবার বাড়ি চলো, তোমার হচ্ছে। আজ এর একটা সিদ্ধান্ত আমি নিয়েই ছাড়বো। সেদিন চামেলি রাগের সঙ্গেই বাড়ি ফিরে যায়। বাড়ি এসে সৌমেন্দু চামেলিকে শহরের ফুচকাওয়ালার ঘটনা বললে চামেলি খুব রেগে গিয়ে বলে, হ্যাঁ ওরা তো ঠিকই করেছে। তোমার মতো কেউ আছে নাকি? বাজার থেকে ফ্রেশ মাল কিনতে হবে, সারাদিন ধরে যত্ন করে ফুচকা বানাতে হবে, আর শেষে কি না কম দামে ফুচকা বিক্রি করতে হবে। হুঁ, এভাবে চললে আমরা দরিদ্র কি দরিদ্রই থেকে যাব। এর থেকে ভালো তুমি অন্য কোনো কাজ করো, তাতে করে 2 টাকাও বেশি হবে। এই বলে চামেলি রাগ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। চামেলি ঘুমিয়ে গেলেও সৌমেন্দু সারা রাত ঘুম আসে না। সে শুধুমাত্র শহরের ফুচকাওয়ালাদের কথা নিয়েই ভাবতে থাকে। পরের দিন সকালবেলা, আরে আরে, সকাল সকাল তুমি জামা কাপড় গুছিয়ে কোথায় চললে? তুমি কি তাহলে সত্যি সত্যি ফুচকা বিক্রি করে ছেড়ে দেবে? তুমি প্লিজ আমার কথাই কিছু মনে করো না। আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম অনেক কিছু। এখন ফুচকা বিক্রি না করলে আমাদের চলবে কিভাবে? ধুর পাগলি, তুমি এত চিন্তা করো না। আমি ফুচকা বিক্রি করা ছাড়ছি না। এবার আমি অন্যরকম পদ্ধতিতে ফুচকা বিক্রি করব, বুঝেছো? এভাবেই সৌমেন্দু তার পরিকল্পনা চামেলিকে জানিয়ে দেয়। সে বলে যে এবার থেকে সে তার ফুচকার ঠেলায় শহরের ফুচকা বলে লিখবে, আর তার দামও বাড়িয়ে দেবে। সৌমেন্দু আরো বলে যে কিছুদিনের জন্য সে শহরে ফুচকা তৈরি করা শিখতে গেছে, এটা যেন সে সকলকে জানিয়ে দেয়। কয়েকদিন পর সে মেলায় দেখা ঠেলার মতোই একটি নতুন ঠেলা নিয়ে আসে এবং ফুচকার দাম 10 টাকা থেকে 20 টাকা করে দেয়। আরে কাকা, তোমার আবার কি হলো? হঠাৎ করে তুমি ফুচকার দাম ডবল করে দিলে যে? আরে এটা সেই সৌমেন্দুর ফুচকা নয় যেটা 10 টাকা প্লেটে বিক্রি হতো। এটা শহরের ফুচকা, শহরের। আমি অনেক কাঠখড় পুড়িয়ে শহরে গিয়ে শিখে এসেছি, বুঝেছো? শহরের নামি দামি লোকেরা এই ফুচকা খায়, তা একটু তো বেশি দাম দিয়ে খেতে হবেই। হ্যাঁ হ্যাঁ, তা বেশ। শহরের ফুচকা যখন, কই আমায় 1 প্লেট দাও দেখি। প্রথম প্রথম এভাবেই এক এক করে লোকে খেয়ে দেখতে থাকে। গ্রামে আর অন্য কোনো ফুচকাওয়ালা না থাকায় সৌমেন্দুর বেশি দামের ফুচকাও আগের মতোই বিক্রি হতে থাকে এবং তার অনেক লাভও হতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলছিল। একদিন, না গো, এভাবে বিক্রি করলে হবে না, আমাদের আরো অনেক লাভ দরকার। লোকে তো জেনেই গেছে তুমি শহরের ফুচকা বিক্রি করো, তা দামটা 20 টাকা প্লেট না রেখে মেলার মতোই তো 50 টাকা রাখতে পারো। না না, তুমি এ কি বলছো? 50 টাকা প্লেট আবার কেউ খায় নাকি? আর গ্রামে এত দামে কারাই বা ফুচকা খেতে আসবে? এই জন্যই তুমি বড়লোক হতে পারোনি। আমাদের এত চিন্তা ভাবনা করলে চলবে না। আর এখন তো তুমি একাই ফুচকা বিক্রি করো, তাহলে তোমার থেকে খাবে না তো কার থেকে খাবে শুনি? সারাদিনে 50 প্লেট বিক্রি করার থেকে দামি 5 প্লেট বিক্রি করা অনেক ভালো, এতে আমাদেরও কষ্ট কমবে। চামেলির কথা সৌমেন্দুর একটু হলেও যুক্তিসঙ্গত বলে মনে হয়। তাই সে কয়েকদিনের মধ্যেই ফুচকার দাম বাড়িয়ে 50 টাকা প্লেট করে দেয়। অত্যাধিক দাম বাড়লেও লোকে কম কম হলেও খেতে থাকে। এমনই একদিন
সৌমেন্দুর এক বন্ধু রঞ্জন তার কাছে আসে। আরে সৌমেন্দু, কেমন আছিস ভাই? তা বল, বাড়ির খবর কেমন? আমি এই কিছুদিন আগেই শহর থেকে ফিরলাম। বলি তোর হাতের ফুচকা খেয়ে আসি, আর একই সঙ্গে তোর সাথে দেখাও হয়ে যাবে। তা বেশ করেছিস, আমি এখন শহরের ফুচকা বিক্রি করি বুঝলি, এতে গ্রামের কোনোই ছোঁয়া নেই। তুই খেলে তোর ভালোই লাগবে, এই নে ধর। সৌমেন্দু রঞ্জনের হাতে ফুচকার প্লেট ধরিয়ে দেয়। রঞ্জন ফুচকা খাচ্ছিল, তখনই তার চোখ ফুচকার দামের দিকে যায়। সে 50 টাকা প্লেট ফুচকার দাম দেখে চমকে যায়। আরে ফুচকার দাম কবে থেকে আবার 50 টাকা প্লেট হলো রে? তোর মাথা ঠিক আছে তো? কেন ঠিক থাকবে না কেন? শহরে গিয়ে খেতে পারিস আর এখানে খেতে পারিস না? আমার ফুচকাই ওখানের তুলনায় কি এমন কম আছে শুনি? ধুর, আমি সেটা বলছি না। কে তোকে বলেছে যে শহরে এত দামে ফুচকা বিক্রি হয়? শহরেও 10 টাকা প্লেট ফুচকা পাওয়া যায়, আর কিছু কিছু রেস্টুরেন্টে দাম তো একটু বেশি হয়। দেখ, তোর খেতে ইচ্ছা হয় খা, নয়তো না খা, আমার দাম এরকমই থাকবে। কেউ কিছুই বলছে না, তুই একটু বেশি যেন বাড়াবাড়ি করছিস। সৌমেন্দুর কথা শুনে রঞ্জন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সৌমেন্দু লোভের বশে কিছুই বুঝতে চায় না। কয়েকদিন কেটে যায়। একদিন সৌমেন্দু ফুচকার ঠেলা নিয়ে বিক্রি করতে আসছিল, তখন সে দেখে যে সেখানে আগে থেকে অন্য একটা ফুচকাওয়ালা বসে আছে এবং সে কম দামে 10 টাকা প্লেট ফুচকা বিক্রি করছে। পরস্পর একজনের বেশি দাম এবং একজনের কম দাম দেখে সকলে কম দামি ফুচকা খেয়ে চলে যাচ্ছিল, যার ফলে সৌমেন্দুর একটি ফুচকাও বিক্রি হচ্ছিল না এবং প্রতিদিনই তার সমস্ত ফুচকাই বাড়ি ফেরত নিয়ে আসতে হতো। এমনকি তার সংসারেও টানাটানি শুরু হয়। এমনই একদিন রঞ্জন সেখানে আসে। দেখলি তো অত্যাধিক লোভের ফলাফল কি হলো? লোককে বোকা বানানো যায়, কিন্তু বেশি দিন নয়। আর সেদিন আমি তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম। হ্যাঁ রঞ্জন, আমি তোর কথা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব বল? আমি কম দাম দিলেও লোকে আমার ফুচকা আর খেতে চায় না। আমি লোককে এতদিন বোকা বানিয়েছি, এবার আমি ওদের বিশ্বাস কিভাবে জিতবো বল? এখন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি ভালো করে দুবেলা খেতেও পাই না। তুই চিন্তা করিস না, লোভ না করে আগের মতোই ব্যবসা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। রঞ্জনের কথা শুনে সৌমেন্দু আবারও আগের মতোই ফুচকার মান এবং ফুচকার দাম দুটোই বজায় রেখে ফুচকা বিক্রি করতে শুরু করে, যার ফলে ধীরে ধীরে তার ফুচকা আবারও আগের মতোই বিক্রি হতে থাকে। তারপর থেকে তারা তাদের লোভ লালসা ত্যাগ করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।